ইরফান তাদের বাসার এরিয়ার ভেতরে গ্যারেজ থেকে গাড়ি সাইড করে। প্রথমে ফারা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইরফান মায়রার পাশের সিটের ডোর খুলে মায়রাকে কোলে নিতে গেলে মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মায়রা মিনমিন করে বলে, বাইরে ফারা আপু, বাড়িতে সবাই, প্লিজ আমি হেঁটে চলে যেতে চাই। ইরফান গম্ভীর গলায় বলে, নো। আমার কোমর পা সব ঠিক আছে তো। ইরফান ভ্রু কুচকে বলে, ওকে, আমি ভেঙে দিচ্ছি। মায়রা অসহায় কণ্ঠে বলে, কি না। ইরফান ঝট করে মায়রাকে তার কোলে তুলে নিল। এরপর বাড়ির ডোরে পা দিয়ে লাগিয়ে দেয়। বাড়ির দিকে যেতে যেতে ফারার উদ্দেশ্যে গম্ভীর স্বরে দুটো শব্দ বলে। ফারা, এসো। মায়রা চোখ নামিয়ে রেখেছে। কি যে অস্বস্তি লাগছে মেয়েটার। ফারা ইরফান মায়রাকে দেখে হাসল। ইরফান ভাই মায়রার প্রতি ভীষণ সিরিয়াস, তেমনি পজিটিভ সাথে কেয়ারিং। ফারা একদিনে ব্যাপারটা খুব নিখুঁতভাবে ধরতে পারল যেন। ওদিকে শুধু তাকে কাঁদানোর উপায় খুঁজে বেড়ায়। গত পরশু রাতে শুনলই না তার জ্বর এসেছে। সকালে আসলো, তার হাতে ভুল করে একটা থাপ্পড় লেগেছে বলে আবারও রাগ দেখিয়ে চলে গেল। আজ সারাদিন কত অ্যাভয়েড করলো। ফারার চোখ জোড়া আবারও ঝাপসা হয়। মাথা ব্যথা করছে। জ্বর কিছুটা বেড়েছে হয়তো। ভেতরে গিয়ে একটা নাপা খাবে মনে মনে ঠিক করলো। মেইন গেট থেকে বাড়ির ভেতরে পা রাখে ইরফান। কোনো দিকে তাকায় না, গটগট পায়ে এগিয়ে যায়। তবে মায়ের চোখে পড়ল একজন বয়স্ক মহিলা, সাথে একটি বাচ্চা ছেলে। ইনায়া আর তার শ্বশুর শাশুড়ি সবাই মিলে তাদের দিকেই কিছুটা অবাক নয়নে চেয়ে আছে। লজ্জায় মায়েরার কান্না পায়। মিনমিন করে বলে, আপনার পায়ে পড়ি, আমায় নামিয়ে দিন, আমি হেঁটে যাব। ইরফান বিরক্ত হয়। কিছু বলার আগেই বয়স্ক মহিলাটি ইরফানকে ডাকলে ইরফানের পা থেমে যায়। বয়স্ক মহিলাটি ধীর পায়ে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কেমন আছো দাদু ভাই? ইরফান স্বভাবসুলভ গম্ভীর গলায় উত্তর করল। আই এম ফাইন, ইউ? বয়স্ক মহিলাটি মিষ্টি হেসে ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, আই এম অলসো ফাইন, মাই গ্র্যান্ডফাদার। মায়েরা অদ্ভুতভাবে বয়স্ক মহিলাটির দিকে চেয়ে আছে। কেমন বিদেশি বিদেশি লাগছে। ভদ্র মহিলাটি দৃষ্টি ঘুরিয়ে মায়রার দিকে চেয়ে হেসে বলে, তুমি আমার ইরফান দাদু ভাইয়ের লিটল গার্ল। মায়রা কি বলবে বুঝল না। তার ভীষণ লজ্জা লাগছে। এটাকে পেছন থেকে তারেক নেওয়াজ ইরফানের উদ্দেশ্যে বলে। ইরফান মৃদু স্বরে জবাব দেয়। ও সিক। এরপর সামনে দাঁড়ানো তার বাবার ফুপুর দিকে তাকিয়ে বলে, আমি তোমার সাথে পরে কথা বলছি গ্র্যান্ডমা। ভদ্রমহিলা মৃদু হেসে বলে, শিওর দাদু ভাই। এরপর মায়রার গালে হাত দিয়ে বলে, তো তুমি সুস্থ হয়ে গেলে আমি আর তুমি এক দীর্ঘ আলাপ করব, কেমন? মায়েরা এমন মিশ্রী পরিবেশে জীবনে পড়েছে বলে মনে হয় না। এতগুলো মুরব্বী মানুষের সামনে বরের কোলে উঠে থাকার ব্যাপারটা কেমন যেন লাগলো। তবে এই বয়স্ক মহিলাটিকে এই ব্যাপারটাকে খুবই স্বাভাবিকভাবে নিতে দেখে মায়েরা অবাক হয়েছে। ইরফানের মতো ইংলিশ বলার অভ্যাস আছে। ইরফান মায়েরাকে নিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। এদিকে ফারাকে নিয়ে ইনায়া বসায়। তারেক নেওয়াজের ফুপো ফারার পাশে বসে তার সাথে আলাপ আলোচনায় ব্যস্ত হয়। ইরফান মায়রাকে তার ঘরে এনে বেডে বসিয়ে দেয়। মায়রার ইচ্ছে করছে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, এসব খুলে ফেলো ফার্স্ট। মায়রা রেগে বলে, আপনি একটা নির্লজ্জ অসভ্য লোক। একে তো আমাকে সবার সামনে কোল থেকে নামালেন না, এখন আবার সব খুলতে বলছেন। ইরফান রেগে মায়রার গাল চেপে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগ দেখাতে নিষেধ করেছি না? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা ইরফানকে ঠেলে সরাতে চায়। খুবই শ্লোক একটা। ইরফান নরম করে গাল চেপে ধরেছে। মায়রাকে রেগে এমন ফোঁস করতে দেখে ইরফান কেমন অদ্ভুতভাবে তাকালো। কিছু সময় পর ইরফান মৃদু স্বরে জিজ্ঞেস করে, হোয়াট আর ইউ টু মি? মায়রার রাগ পড়ে যায় ইরফানের কথা বলার ধরনে। চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রাকে চুপ থাকতে দেখে আবারও বলে, আনসার মি স্টুপিড গার্ল। মায়রা কি বলবে খুঁজে পায় না। এই লোক তো তাকে 24 ঘন্টায় স্টুপিড গার্ল বলতে থাকে। মাত্রই আবারও বলতো। ইরফান আবারও বিরক্তি কণ্ঠে বলে, আনসার করো। মায়রা হঠাৎই মুখ ফুরিয়ে বাচ্চাদের মতো করে বলে ফেলে, স্টুপিড গার্ল। ইরফান ভীষ্ময় দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। মায়রার থেকে এমন উত্তর বোধ হয় আশা করেনি। মায়রা নিজেও বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার বাঁ হাত মায়রার চোখের উপর রেখে ঠোঁট প্রসারিত করে। নিঃশব্দে খুব সামান্য হাসে।
ডান হাতে মায়রাকে জড়িয়ে নিজের কোলে বসিয়ে দেয়। মায়রা তার চোখের ওপর থেকে দু হাতে ইরফানের হাত সরাতে চায়, সাথে কোল থেকে নামতে চায়। ইরফান মায়রার কোমরে হাত রেখে হাতের বাঁধন দৃঢ় করল। বাঁ হাতে মায়রার বাঁধা হিজাব খুলে পাশে রাখলো। এরপর দু হাতে মায়রাকে নিজের দিকে টেনে নেয়। মায়রা ইরফানের থেকে ছাড়া পেতে চায়। ইরফান মায়রার চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, ইউ নো আই এম এ জেন্টলম্যান, সো ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মুখ এগিয়ে নিলে মায়রা দ্রুত মাথা ডান দিকে ঘুরিয়ে নেয়। ইরফানের মুখ গিয়ে ঠেকে মায়রার গলায়। ইরফান যেমন বিরক্ত হয় তেমন রেগে যায়, তার কাজে ব্যাঘাত ঘটায়। মেয়েটার গলার এক কোণায় সর্বশক্তি দিয়ে দাঁত বসায়। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ভাবলেশীন। মায়রা দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়, একটুও নাড়াতে পারল না ইরফানকে, না তো নিজেকে ছাড়াতে পারল। মায়রা দাঁতে দাঁত চেপে বসে রইল। কিছু সময় পর ইরফান নিজে থেকেই দৌড় ছেড়ে দেয় মায়রাকে। মায়রার মুখপানে তাকায়। মায়রার চোখ বন্ধ। ইরফান মায়রার নাকের ডগায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম ডানে হাতে বুড়োর আঙ্গুলের সাহায্যে মুছে দিয়ে মৃদু স্বরে বলে, আর কখনো ডিস্টার্ব করবে না। এরপর মায়রার বোরখা হাঁটুর উপরে তুলে দেয়। এরপর পায়জামা টেনে স্বাভাবিক কণ্ঠে বলে, এটা খোলো। মায়রা ইরফানের কোল থেকে নেমে বসে। ইরফান কিছু বলল না, তীক্ষ্ণ চোখে চেয়ে দেখে মায়রাকে। মায়রা তার মাথা নত করে রাখে, মিনমিন করে বলে, প্লিজ আপনি যান, আমি লাগাতে পারবো। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, আর ইউ শিওর? মায়রা মাথা নিচু করে মাথা ওপর নিচ করে সম্মতি দেয়। ইরফান গম্ভীর গলায় বলে, আই নো তুমি পারবে না। মায়রার রাগ হয়, মাথা তুলে রেগে বলে, যাবেন আপনি? ইরফান ভ্রু কুচকে বলে। নো। মায়রা দু হাতে তার মাথা চেপে ধরে। উফ, এই লোকটা কি শুরু করেছে? আবারও মাথা তুলে রেগে মেগে শব্দ করে বলে, আপনি দয়া করে যান তো, অসভ্য লোক। আমার সব ঠিক আছে, আমি এক্ষুনি নাচতে পারবো। আপনি চাইলে নিচে দেখাবো। ইরফান তীক্ষ্ণ চোখে তাকায় মায়রার রাগান্বিত মুখপানে। নাকের পাটা ফুলিয়ে ফেলেছে, চোখ দুটো স্বাভাবিকের চেয়ে বড়, ফর্সা মুখ কিছুটা লাল। ইরফান বিড়বিড় করল। ইন্টারেস্টিং। মায়রা আবারও রেগে বলে, কি হলো, কিছু বলছেন না কেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়, প্যান্টের পকেটে দু হাত রেখে গম্ভীর গলায় বলে, ওকে স্টার্ট নাও। কোনটাতে কমফোর্ট, সং নাকি হুইসল? মায়রা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। সে তো কথার কথা বলল, আর এই লোক সত্যি সত্যি ধরে নিয়ে তাকে অপশন দিচ্ছে গানের সাথে নাচবে নাকি শীষের সাথে। সে কি পাগল নাকি? এই লোকের সামনে সে নাচতে লজ্জায় কয়দিন অজ্ঞান থাকবে, সেটা ভেবেই যেন তার মাথা ঘুরে উঠছে। ইরফান উল্টো ঘুরে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসল। এগিয়ে গিয়ে টেবিলের ড্রয়ার থেকে একটি মলম আর একটি ব্যথার ওষুধ বের করে মায়রার দিকে ছুড়ে দেয়। এগুলো মায়রার কোলের উপর গিয়ে পড়ে। ইরফান পরনের ব্লেজার খুলে ফেলল। এরপর পরনের শার্ট খুলে ওয়াশরুমে যেতে যেতে গম্ভীর গলায় বলে, ফ্রম টুডে ইউ ক্যান গেট অ্যাংরি, পারমিশন ইজ গ্র্যান্টেড। মায়রা হাঁ করে ইরফানের কাণ্ড কারখানা সহ ইরফানের কথাগুলো শুনল। মনে হচ্ছে তার খালি পেটে বদ হজম হয়ে যাবে। মায়রা হঠাৎই প্রশ্ন করে ওঠে, আপনিই তো সেই, তাই না? ইরফানের পা থেমে যায়, পিছু ফিরে ভ্রু কুচকে বলে। হু? মায়রা ঢোক গিলে বলে, শিশুওয়ালা? ইরফান উল্টো ঘুরো। মায়রা হতাশ হয়, আবারও বলে, বলুন না, কি হয় বললে? ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়রা রেগে বলে, আপনি একটা মিথ্যাবাদী। ইরফান আবারও পিছু ফিরে মায়রার দিকে তাকায়। এগিয়ে এসে মায়রার কাছে দাঁড়িয়ে দুহাত বুকে আড়াআড়ি ভাবে রেখে গম্ভীর গলায় বলে, ইউ নো তুমি ঠিক কতটা স্টুপিড? মায়রা অবাক হয়, সে কি বলল, আর এই লোক কি বলছে? ইরফান হঠাৎই মায়রার দিকে ঝুঁকে ডান হাতে শক্ত করে মায়রার গাল চেপে ধরে। মায়রার তার দু হাতে ইরফানের হাত সরাতে চায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, কাউকে না চিনে না জেনে তার পিছু দৌড়ানো সাহস কোথায় পেয়েছিলে? ইভেন তখন রাত ছিল। এসব সাহস পুষে রাখলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। কথাগুলো বলে মায়রার গাল ছেড়ে ফোঁস করে শ্বাস ফেলে। মায়রা বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, অপুষ্টির পেশেন্ট তুমি? মুখ থুবড়ে পড়তে কেন? এসব রোগ নিয়ে বাইরে বেরিয়েছিলে কেন? ইভেন রাতে বেরিয়েছিলে, ভয় ডর নেই মনে? মায়রা বোবা চোখে ইরফানের পানে চেয়ে আছে। কোনো রকমে বলে, আপনিই তো ছিলেন, ভয় পাওয়ার কি আছে? ইরফান আবারও রেগে মেগে মায়রার গাল চেপে দাঁতের দাঁত পিষে বলে, হ্যাঁ তো চিনতে তখন দেখেছিলে? অন্য কেউ হলে তোমাকে পাচার করে দিত স্টুপিড। ইচ্ছে তো করে থাপ্পড় দিতে দিতে এই গাল দুটোর মানচিত্র চেঞ্জ করে দিতে। মায়রার চোখ ভরে ওঠে। সে তো জানতই ইরফানই তার শিশুওয়ালা, তবু ইরফান স্বীকার করায় মায়রার চোখে আনন্দ অশ্রু ভিড় জমায়। ইরফান মায়রার চোখে পানি দেখে দ্রুত গাল ছেড়ে দিল।
কিছু বলতে গিয়েও থেমে গেল। কিছুক্ষণ আগের বলা কথা ভেবে তার কেমন যেন বিব্রত লাগলো। অতপর বলে, হোয়াট হ্যাপেন্ড? মেরেছি? স্টুপিড। এরপর ছোট করে বলে, ডোন্ট ক্রাই। কথাটা বলেই দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায়। মায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। না চাইতেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ভাবনার মাঝেই রিতাকে ভাত নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে আসতে বলে। রিতা ধীর পায়ে ভেতরে এসে ভাতের প্লেট রেখে যায়। মায়েরা ধীরে ধীরে বেড থেকে নেমে দাঁড়ায়। মনে হচ্ছে সোজা হতে পারছে না, ভালোই ব্যথা পেয়েছে। ওভাবেই ধীরে ধীরে বোরখা চেঞ্জ করে জামা পায়জামা পাল্টে নেয়। এরপর আয়না দেখে দেখে কোমরে ব্যথার জায়গায় মলম দিল। দু হাঁটুতে খুব সামান্য লেগেছে, তাই ওখানে আর মলম ছোঁয়ায় না। এরপর বেডের উপর বসে ভাত খেতে শুরু করে। এরই মাঝে ইরফান ওয়াশরুম থেকে বের হয়। মায়েরা তাকায় ইরফানের দিকে। দুজনের চোখাচোখি হয়। ইরফান তীক্ষ্ণ চোখে চাইলে মায়েরা মাথায় নিচু করে নেয়। ইরফান কিছু বলল না। মায়েরা মুখের খাবার গিলে নিয়ে ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি আমাকে আগে থেকেই চিনতেন বললেই আমাদের বাড়ির সামনে গিয়ে শীষ বাজাতেন। ইরফান বিস্ময় চোখে তাকায় মায়েরার দিকে। রেগে বলে, স্টুপিড। আমাকে তোমার বকাটে ছেলে মনে হয়? লাইক ইউ? মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। সে বখাটে ক্ষোভিষ্ট। রেগে বলে, আপনি আমাকে বখাটে বললেন? ইরফান গম্ভীর গলায় বলে, ইয়া, ইউ আর এ স্টুপিড গার্ল। একটু থেমে বলে, তোমাকে চিনতাম না। ইনফ্যাক্ট ওই বাসায় যে তুমি নামের একটি স্টুপিড মেয়ে থাকতে এটাও জানতাম না। আদারওয়াইজ সেই রোডের আশেপাশেই যেতাম না। মায়েরার কেন যেন রাগ হয়। ইরফান মায়েরাকে তার দিকে রেগে তাকাতে দেখে মায়েরার কপালে একটা টোকা দিয়ে বলে, উচকি মেয়ে, চোখ নিচে রাখবে। যা বলেছি ইটস ট্রু। আই ডোন্ট লাইক ইউ। মায়েরার ইচ্ছে করলো তার ভাতের প্লেট এই লোকটার মুখে বরাবর ছুঁড়ে মারতে। সে ইচ্ছেকে আপাতত চেপে রাখলো। কোলের উপর থেকে ভাতের প্লেট ঠাস করে বেডের উপর রেখে দেয়। এরপর হাঁটুতে ভর দিয়ে ইরফান বরাবর হয়ে এটো হাতের এক আঙুল উঁচিয়ে বলে, মিস্টার, আই হেট ইউ। শুনতে পেয়েছেন? ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়। এই পুচকি মেয়ে এই নিয়ে আজ সেকেন্ড বার বললো তাকে নাকি হেট করে ও। ইরফানের এক বিন্দুও হজম হয় না এটা। রাগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগিও না। মায়েরাও রেগে বলে, আপনি যেমন আমাকে অপছন্দ করেন এটা আমি শুনি, তেমনি আমিও আপনাকে। আর বলতে পারে না। ইরফান হঠাৎই মায়েরা ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা ছটফট করে নিজেকে ছাড়াতে। তাকে নিয়ম করে বলবে তাকে পছন্দ করে না, আবার শুধু কাছে আসবে। ইরফান দু হাতে মায়েরাকে শক্ত করে ধরল। মায়েরার জেদ চাপে। এই লোকটাকে তো সে ছাড়বে না, তাকে পছন্দ করবে না কেন? মোস্টামুষ্টি করতে থাকে। ইরফান তীব্র বিরক্তিতে কপাল কোঁচকাল। ইচ্ছে করলো ঠাটিয়ে একটা চর মারতে। একটু আগেই বলেছে ডিস্টার্ব না করতে, বাট এ তো একটা আস্ত স্টুপিড। বেশ কিছুক্ষণ পর ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা মাথা নিচু করে নেয়। ইরফান মায়েরার গাল উঁচু করে ধরে। ইরফান রেগে কিছু বলতে গিয়ে জিভ গুটিয়ে নেয় মায়েরার বন্ধ চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়া জলকণা দেখে। মায়েরাকে ছেড়ে দুহাতের আশডায় মায়েরার মুখটা নিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মায়েরা পিচ পিচ করে তার ভেজা চোখ জোড়া মেলে তাকায়। বাচ্চাদের মতো করে বলে, আপনি আমাকে পছন্দ করেন না। ইরফান মায়েরার চোখের দিকে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। গলায় পেঁচিয়ে রাখা মায়েরার ওড়নাটা দুবার ঘুরিয়ে ছুঁড়ে ফেলে। এরপর দুহাতে মায়েরাকে খানিকটা উঁচু করে মায়েরার গলার নিচ বরাবর তিলটায় আলতো ঠোঁট ছুঁয়ে সূক্ষ্ম হাসে। এরপর গলায় মুখ গুজে বেশ কয়েকবার লম্বা শ্বাস টানে। ওভাবেই মৃদু স্বরে বলে, লাইং গার্ল, আই রিয়েলি ডোন্ট লাইক ইউ। আমি বাংলাদেশে এসেছি। শুদ্ধ গড়াগড়ি খাওয়ার মতো করে হেসে বলে, ওগো মিথ্যাবাদে মোর দাদে, আমি খাট থেকে পড়লে সব দোষ তোমার গ্র্যান্ডমা। তারেক নেওয়াজের ফুপু বিরক্ত হয়ে বলে, এই বাহাদুরের ছা আমাকে তোমার লয়ার মনে হয়? শুধু এবার একটু সিরিয়াস হয়ে বলে। সত্যি এসেছো? শুধু মাথায় হাত দিয়ে বলে, ফাইনালি আমি মাকে নিয়ে আসছি। কতদিন পর আমার একমাত্র বুড়ি বউটার চাঁদ মুখখানা দেখবো। আহ, ভাবতে আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। বলছি, তুমি কি গোলাপি হচ্ছ না মাই ফার্স্ট ওয়াইফ? শুধুর দাদি হেসে বলে, ইয়েস বাবু, আমি তোমার লাল মুখ ফুটন্ত গরম পানি দিয়ে ধুইয়ে দিব ভেবেই গোলাপি হয়ে গিয়েছি। শুধু ভোতা মুখ করে ডাকে। গ্র্যান্ডমা। শুধু দাদি মৃদু হেসে বলে, টিনাকে নিয়ে এসো, আমি ওয়েট করছি তোমাদের জন্য। ওকে মাই ফার্স্ট ওয়াইফ। ধরনীর বুকে সন্ধ্যার আমেজ নেমেছে। মায়েরা ইরফানের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ইরফানের দুহাতের বাহুবন্ধনীর মাঝে মায়েরা। ইরফানের থুতনি রাখা মায়েরার মাথা বরাবর। সেও ঘুমিয়েছে বউকে সঙ্গ দিতে গিয়ে।
মিটিমিটি ফ্যানের বাতাস সাথে এসি মিলিয়ে মায়রার শরীর ভীষণ ঠান্ডা। তবে ইরফানের উষ্ণতায় তা মায়রাকে খুব বেশি কাবু করতে পারল না। ইরফানের ঘুম ভেঙে যায়। ডান হাতে কপাল স্লাইড করে দুপুরে না খাওয়ার সাথে অভ্যাসগত বিকেলে 1 কাপ কফি না খাওয়ার ফল। বা হাত নাড়াতে গেলে পারল না। চোখ মেলে তাকালে দেখল মায়রা তার বা হাতের বাহুতে মাথা রেখে শান্ত হয়ে ঘুমিয়ে গেছে। ইরফান বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল মায়রার মুখপানে, যেন গভীর ভাবনা ভাবছে। হঠাৎই চোখ সরিয়ে নিয়ে ঘূর্ণায়মান ফ্যানটির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মায়রাকে তার বালিশে শুইয়ে দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে মাগরিবের কাজা নামাজ আদায় করল। এরপর জায়নামাজের উপর আবারও শটান হয়ে শুয়ে পড়ে। দৃষ্টি ঘুরিয়ে মায়রার ঘুমন্ত মুখপানে কেমন নির্জীব চোখে চেয়ে থাকে। ভীষণ অস্থির লাগছে। ফোনের ভাইব্রেট শব্দে শোয়া থেকে উঠে কল রিসিভ করে। ওপাশ থেকে বলে, স্যার কনফার্ম করব। ইরফান নিশ্চুপ, বাহাতে প্যান্টের পকেটে রেখে মায়রার পানে চেয়ে আছে। প্রায় মিনিট 3 পেরিয়ে গেল। ইরফানের কোনো অ্যান্সার না পেয়ে কলের ওপাশ থেকে লোকটি আবারও ডেকে ওঠে, স্যার। ইরফান অস্থির হয়। এসির মাঝেও কেমন ঘামছে, জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মায়রার দিকে এগিয়ে গিয়ে মায়রার দিকে পাশ ফিরে শুয়ে পড়ে। ডান কানে এখনো ফোন, বাহাতে ঘুমন্ত মায়রাকে টেনে জড়িয়ে নিল নিজের সাথে। ওপাশ থেকে লোকটির আবারও ডাক আসে। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ, তবে কিছু বলল না। মায়রার গলায় মুখ গুজে শ্বাস টানে, বিড়বিড় করে। কথাটা বলে আবারও চুপ হয়ে যায়। কানে এখনো ফোন। বেশ কিছুক্ষণ পর মৃদু স্বরে বলে, মেবি আই ওন্ট, বাট ওকে। মায়রা ঘুমের মাঝেই নড়ে চড়ে ওঠে। উষ্ণতা পেয়ে আরও খানিক সিটিয়ে নেয় নিজেকে ইরফানের দিকে। ইরফান কল কেটে ফোন বেডের উপর ছুঁড়ে ফেলে। দু হাতে মায়রাকে টেনে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। গলায় ছোট ছোট চুমু আঁকে। থেকে থেকে শ্বাস টানে দীর্ঘ, চোখ বন্ধ। কিছু সময় পেরোলো। ইরফান মায়রার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলে, আই ডোন্ট লাইক ইউ স্টুপিড গার্ল। একটু থেমে হতাশ কণ্ঠে বিড়বিড় করে, ওয়াই আর ইউ সো লিটল গার্ল। বেশ কিছুক্ষণ পর মায়রাকে ছেড়ে ইরফান বেড থেকে নেমে পড়ে। ঘরের কম পাওয়ারের একটি লাইট জ্বালায়। কাভার থেকে শার্ট, প্যান্ট, ব্লেজার সব বের করে দ্রুত রেডি হয়ে নিল। এরপর হাতে হাত ঘড়ি পরে নিল। সাদা শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্ট পরিহিত ইরফান নিজেকে একবার দেখল। এরপর দৃষ্টি ঘুরিয়ে আয়নায় সৃষ্ট প্রতিবিম্ব ঘুমন্ত মায়রাকে দেখল। আবারও দৃষ্টি ঘুরিয়ে আয়নায় তার চোখের দিকে তাকালো। সে নিজেকে মায়রার দেয়া বর্ণনাগুলোর সাথে মেলানোর চেষ্টা করছে। তার চোখগুলো সত্যিই বিড়ালের চোখের মতো। ইরফান হতাশ হয়। এটা কি মায়রার পছন্দ নয়? তার শীষ মায়রার পছন্দ, এটা তো কনফার্ম। আর কিছু কি পছন্দ নয়? ইরফান চিন্তিত হলো। তার কি ট্রিটমেন্ট করানো উচিত? মায়রা যে তাকে বিদেশিদের মতো বলে, কিন্তু সে বাংলাদেশিদের মতো হবে কি করে? গায়ের রং কালো করে কিভাবে? চোখের মনি কালো করবে কিভাবে? লেন্স লাগাবে কি? ইরফান এসব উদ্ভট টপিক নিয়ে ভাবছে। এসব তার খেয়ালে আসতেই চরম বিরক্তিতে চোখ মুখ খোঁচকাল। ভাবনার ইতি ঘটিয়ে কিছু ফাইল চেক করে বেছে বেছে ইম্পর্টেন্ট ফাইলগুলো নিয়ে ঘর থেকে বেরোতে নিলেই মায়রার ঘুম জড়ানো কণ্ঠ পায়। কোথায় যাচ্ছেন? ইরফানের পা থেমে যায়। পিছু ফিরে তাকায়। মায়রা ঘুম ঘুম ফোলা চোখ মুখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ঘরের বড় লাইট জ্বালিয়ে দিলে মায়রা চোখ কুঁচকে নেয়। ইরফান এগিয়ে এসে মায়রার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, অফিস, তোমার কিছু লাগবে? মায়রা পিট পিট করে তাকায় ইরফানের দিকে। কিছু একটা ভেবে বেড থেকে নেমে বলে, আমার জন্য আইসক্রিম আনবেন? ইরফান অবাক হয়ে বলে, ফ্রিজে নেই? মায়রা দুদিকে মাথা নাড়ায় অর্থাৎ শেষ। ইরফান অবাক হয়ে বলে, স্টুপিড, কবে খেয়েছো সব? মায়রা চোখ ছোট ছোট করে তাকায়। এই লোকটা একটা অলসের ডিব্বা, এজন্যই তাকে ফ্রিজ এনে দিয়েছিল। মায়রা এখন বুঝেছে, ফ্রিজ না আনলে তো ডেইলি দোকান থেকে আনতে হতো, তাই ফ্রিজ এনেছে। এনেছে তো এনেছে, 3 মাসের বেশি হয়ে গেল। তো সব শেষ হবে না? ইনায়ার বিয়েতে কতজন খেয়ে নিয়েছে, সে তো খেতেই পারেনি। আর এই লোক তাকে সব খাওয়ার অপবাদ দিচ্ছে। মায়রা কিছুটা রেগে বলে, আপনি এক ফ্রিজ আইসক্রিম দিয়ে কি আমাকে পুরো জীবন চালিয়ে নিতে বলছেন? কিপ্টে লোক একটা। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড গার্ল। একটু থেমে মৃদু স্বরে বলে, আবার আনিয়ে দিব। আই হ্যাভ এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আনসার করো। মায়রা খুশি হয়, মাথা নেড়ে বলে, বলুন। ইরফান গলা ঝেড়ে প্রশ্ন করে, ডু ইউ প্রিফার এ লোকাল পারসন অর এ ফরেন পারসন? মায়রা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়রার বোকা চাহনি দেখে আবারও গলা ছেড়ে বলে, আই মিন, তুমি ফরেন ছেলে লাইক করো ওর আমাদের দেশের ছেলে?
মায়েরা এবার ভালো করে বুঝতে পেরে সহজ মনেই উত্তর করলো। দেশি ছেলে থাকতে বিদেশি ছেলেদের কেন পছন্দ করতে যাব? পাগল নাকি? আমাদের দেশের ছেলেরাই অনেক সুন্দর। একটু থেমে ইরফানের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে। আপনার কি বিদেশি মেয়ে পছন্দ? ইরফান মায়েরার প্রশ্ন শুনল না। মায়েরার প্রথম কথা শুনেই তার যেমন হতাশ লাগলো তেমনি রাগ হলো। ডান হাতে মায়েরার গাল চেপে রেগে বলে, স্টুপিড গার্ল, এখন থেকে বিদেশি ছেলেদের লাইক করবে, নয়তো থাপ্পড় দিয়ে সমদাত ফেলবো তোমার। কথাটা বলে ইরফান মায়েরার গাল ছেড়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা অদ্ভুতভাবে ইরফানের দিকে চেয়ে থাকে, ভিড় করে। খবিশ লোক, আমার দেশি ছেলে ভালো লাগে, তাতেই এই লোকের সমস্যা। খবিশদের দাদা একটা। ইরফান নিচে নেমে তার দাদির রুমে গিয়ে ডাকে। গ্র্যামা। ইরফানের দাদি ইরফানকে দেখে বেড থেকে নেমে আসে, ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, আই থিঙ্ক বিয়ে করে তুমি অনেক শুকিয়ে গিয়েছো। ইরফান বিব্রত বোধ করে। ইরফানের দাদি আড়ালে মিটিমিটি হাসে ইরফানকে বিব্রত করতে পেরে। ইরফান তার দাদির ফান ধরতে পেরে স্বভাব সুলভ গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক তুমি এখন আমার গ্র্যান্ডফাদারকে ছাড়াও অন্য গ্র্যান্ডফাদারদের দেখা স্টার্ট করেছো। দ্যাটস ওয়াই তুমি ব্লাইন্ড হওয়ার পথে। ইরফানের দাদি থতমত খেয়ে তাকায়, কি ধরিবার ছেলে। এসব রেখে বলে, তুমি কি তোমার ওয়াইফকে লাইক করতে শুরু করেছো? ইরফান ভ্রু কুচকে বলে। নো। ইরফানের দাদি হেসে বলে, নো প্রবলেম, তুমি ওকে 100% লাইক করবে, আমি ম্যানেজ করব। ইরফান বাহিরে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে বলে, ওকে, ট্রাই ইট। মায়েরা বেডের ওপর গুটিসুটি হয়ে বসে আছে। তার পাশেই সেই বিদেশিদের মতো বয়স্ক মহিলাটি বসে ফোনে কারোর সাথে কথা বলছে। কথা বলার মাঝে ইংলিশটাই বেশি বলে। ইনি তারেক নেওয়াজের ফুপু, অর্থাৎ তারেক নেওয়াজের বাবার বোন। ইরফানের দাদা দাদি ইরফানের ছোটবেলাতেই মারা গিয়েছে। তার দাদারই একমাত্র বোন আছে যে কানাডায় থাকে। বয়স্ক মহিলাটি ঘরে এসে প্রথমে মায়েরার সাথে এসব গল্পই করেছে। কিছুক্ষণ পরে তিনি কল কেটে মাহিরার দিকে ফিরে বসে। মায়েরার গালে হাত দিয়ে বলে, এই যে আমার দাদু ভাইয়ের বউ, আমার কথা মন দিয়ে শোনো। মায়েরা মাথা নেড়ে মৃদু হেসে জবাব দেয়। জি দাদিমা, বলুন। ইরফানের দাদি মায়েরার গালে হাত রেখে বলে, তুমি খুব সুইট একটা মেয়ে, আমার ইরফান দাদু ভাইয়ের সাথে খুব মানিয়েছে। আসলে আমি আসবো করে আসতে পারছিলাম না। আমার ছোট দাদু ভাই খুব অসুস্থ ছিল, সে সুস্থ হলে এদেশে আসলাম। ইরফান তোমায় মানে না শুনেছিলাম, এখানে এসে তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগলো। মায়েরা অবাক হলো ইরফানের দাদিকে একদম বাঙালিদের মতো করে কথা বলতে দেখে। যদিও বাংলাতেই বলে, তবে থেকে থেকে ইংলিশ শব্দ বলে। তবে তার সাথে কথা বলার সময় এমন করলো না। বয়স্ক মহিলাটি মায়েরার জামা ধরে অবাক হয়ে বলে, এসব জামা পরে থাকো তুমি? মায়েরা মৃদু স্বরে বলে। জি। ইরফানের দাদি হতাশ কণ্ঠে বলে, তোমার শাশুড়ির তো দেখি কোনো খেয়াল নেই, ছেলে এমনিতেই বউ মানে না, বউটাকে ছেলের সামনে সাজিয়ে গুছিয়ে রাখবে, তা না করি উল্টো তোমাকে জামা পরিয়ে রাখে। আমার দাদুভাই তোমাকে ভালোবাসবে কিভাবে তাহলে? মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দাদির দিকে। তিনি আবারও বলেন, তোমার শাশুড়ির ওই বিয়েতে মত ছিল না, আমি সব জানি, তাই কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য সব নিয়ে এসেছি। আমি তোমাকে যা বলবো তুমি এখন থেকে সেসব করবে, বুঝেছো? মায়েরা পিট চোখে চেয়ে থাকে। ইরফানের দাদি উঠে গিয়ে তার লাগেজ থেকে অনেক বড় একটি প্যাকেট বের করলো, সাথে দুটি গয়নার বক্স। এরপর মায়েরার পাশে সেসব রেখে প্রথমে বড় প্যাকেটটির ভেতর থেকে অনেকগুলো শাড়ি বের করে। তার মধ্য থেকে একটা কালো সিল্কের শাড়ি মায়েরার কাঁধে ধরে বলে, বাহ, খুব সুন্দর লাগছে, এখন এটা পরে এসো, যাও। মায়েরা কি বলবে বুঝলো না। বোকার মতো একবার শাড়ির দিকে তাকায়, আরেকবার বয়স্ক মহিলাটির দিকে তাকায়। তিনি মায়েরার গালে হাত দিয়ে বলে, তুমি বোকা মেয়ে নাকি? জানো না ছেলেদের এভাবে হাতে রাখতে হয়? বাঙালি মেয়ে হয়েও দেখছি কিছুই জানো না। আচ্ছা তুমি যদিও ছোট, আমি এসব শেখানোর জন্যই এসেছি। তারেক আমাকে বিয়ের পর থেকেই আসতে বলছিল, সে যাই হোক এবার এসেছি, তোমাকে সব শিখিয়ে পড়িয়ে তবেই কানাডায় ফিরবো। মায়েরাকে এখনো বোকার মতো চেয়ে থাকতে দেখে তিনি আবারও বলেন, এখন থেকে সবসময় শাড়ি পরবে, আমার ইরফান দাদু ভাইয়ের কাছে কাছে থাকবে, এসব জামা আর কখনো পরবে না। শাড়ি ছেলেদের দুর্বলতা, যদিও আমার ইরফান দাদু ভাই গুড বয়, তবুও ছেলেদের বিশ্বাস নেই, তাই এখন থেকে যা বলবো সব মেনে চলবে, বুঝছো? শাড়ি পরে সেজেগুজে থাকলে ইরফান তোমাকে নিয়ে ভাববে। মায়েরা বোকা চোখে চেয়ে বলে, আমি
জামা পরলেও উনি আমার কথা ভাবে তো? ইরফানের দাদি ভ্রু কুচকে বলে, তোমাকে কোলে নিয়েছি বলে তোমার এমন মনে হচ্ছে? ও তোমাকে হেল্প করেছে, বইয়ের ভালোবাসা আলাদা। এবার যাও, শাড়িটা পরে এসো। মায়েরা কথা বাড়ালো না, চুপচাপ এখানেই শাড়িটা পরে নিল। তার অস্বস্তি হচ্ছে, ব্লাউজের হাতা কাটা আর সাইজেও কেমন ছোট ছোট। যদিও মায়েরা শাড়ি দিয়ে ঢেকে নিয়েছে, মাথায় আঁচল দিয়ে কাঁধও ঢেকে নিয়েছে। ইরফানের দাদি অসন্তুষ্ট চোখে চাইলেন মায়েরার দিকে, এগিয়ে এসে বললেন, এভাবে পরলে হবে না, নো প্রবলেম, আমি ঠিক করে দিচ্ছি। এরপর তিনি শাড়ির আঁচল কাঁধে কুচি করে পরিয়ে দিলেন। সাথে মায়েরা কোমর ঢেকেছিল, শাড়ি ধারতা উন্মুক্ত করে দিয়ে ঠিকঠাক করে দিয়ে বলে, এবার ঠিক আছে, এভাবে শাড়ি পরবে, বুঝেছো? মায়েরা চোখ বড় বড় করে তাকায়, অসহায় কণ্ঠে বলে। দাদিমা, আমায় ক্ষমা করুন, আমি এভাবে পড়তে পারবো না। ইরফানের দাদি অবাক হয়ে বললেন, আরে মেয়ে, আমার ছেলের বউ তোমার চেয়ে অনেক বড়, সে এভাবে বাইরে যায়, আর তোমাকে আমি বাসায় থাকতে বলেছি, এটাই পারছো না? পারতে হবে, বুঝেছো? মায়েরার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করো, সে পাগল নাকি? এভাবে সে ঘুরবে? অসম্ভব। একবার ওই ঘর থেকে বেরোলে সে সব খুলে ফেলবে। ইরফানের দাদি মায়েরাকে বসিয়ে তার আনা গহনাগুলো পরিয়ে দিতে লাগলেন। গলায় একটি হার পরিয়ে দিলেন, দু হাতে বালা, কানে দুল, ডান হাতের অনামিকা আঙ্গুলে একটি আংটি পরিয়ে দিলেন, সবগুলো সোনার। সবশেষে হাতে ছোট্ট একটা নোজপিন দিয়ে বললেন, তোমার নাক ফুটো আছে? মায়েরা মাথা ঝাঁকালো, অর্থাৎ আছে। ইরফানের দাদি নোজপিন পরিয়ে দিতে নিলে মায়েরা নিজেই আয়না দেখে পরে নিল। তার বিয়ের কয়েকদিন আগে তার মা নাক ফুরিয়ে দিয়েছিল, এরপর একটা ছোট্ট সোনার রিং পরিয়েও দিয়েছিল। মায়েরা রাগ করে খুলে দিয়েছিল তাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। পড়ার সময় একটু ব্যথা পায়, তবে ফুটও বন্ধ হয়নি এখনো। মায়েরা ইরফানের দাদির সামনে আসলে তিনি মায়েরার থুতনিতে হাত দিয়ে বললেন, খুব সুইট লাগছে তোমাকে, এসব গহনা কখনো খুলবে না, আর এভাবে শাড়ি পরবে সব সময়। কিছু একটা ভেবে প্রশ্ন করে। কতদিন হলো ইরফানের সাথে এক রুমে থাকছো? মায়েরা বোকা চোখে চেয়ে থাকে। ইরফানের দাদি আবারও বলেন, তোমাদের মধ্যে কিছু হয়নি, তাই না? মায়েরা প্রশ্নাত্মক চোখে চেয়ে বলে। কি হবে? ইরফানের দাদি কপাল চাপড়ালেন, গলা একটু নিচু করে সময় নিয়ে কিছু বোঝানোর মতো করে বলতে লাগলেন। মায়েরা চোখ বড় বড় করে শব্দ করে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ। ইরফানের দাদি ভ্রু কুচকে বললেন, আস্তাগফিরুল্লাহ নয়, বলো আলহামদুলিল্লাহ। মায়েরা দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বলে। দাদিমা, আমার বাথরুম পেয়েছে। বয়স্ক ভদ্রমহিলা বলে উঠলেন, পড়ে যেও, আগে আমার কথা শেষ করতে দাও, নয়তো স্বামীরা অন্য মেয়ের কাছে চলে যায়। আমার ছেলের ক্ষেত্রে এমনটাই হয়েছিল, খুবই বাজে ব্যাপার হয়, তাই তোমাকে আগেই শিখিয়ে দিচ্ছি, এসো। মায়েরা কেঁদে দেওয়ার মতো অবস্থা, মাথা নেড়ে বলে, সত্যি দাদিমা, আমার বাথরুমে যেতেই হবে। আচ্ছা, আমার বাথরুমে যাও। কিন্তু আমার তো সবার বাথরুমে গেলে বাথরুমের চাপ আসে না। হোয়াট? মায়েরা কোনো রকমে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফানের দাদি বলে, শাড়িগুলো নিয়ে যাও। মায়েরা দ্রুত পিছু ফিরে শাড়িগুলো নিয়ে নেয়, নয়তো আবারও এনার সামনে পড়তে হবে। এরপর কোনো কথা না বলে এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। পেছন থেকে ইরফানের দাদি বলে, আবার আসবে কিন্তু, আরও অনেক কিছু শেখানো বাকি আছে তোমাকে। মায়েরা বিড়বিড় করো, জীবনে না, ইনি না যাওয়া পর্যন্ত আমি ঘর থেকেই বের হব না। কী সব কথা বলেছি। মায়েরা তার ঘরে যেতে গিয়েও থেমে গেল। হায় হায়, সে তো অনেক খোলামেলা হয়ে আছে। ছাদের সিঁড়ির দিকে চোখ পড়ে দেখলো ফারা আর ইনায়া ছাদের দিকে যাচ্ছে। ইনায়ার চোখে মায়েরাকে পড়ে মেয়েটা অবাক হয়, তবে বুঝলো এসব তার দাদির কাজ। মৃদু হেসে মায়েরাকে বলল, মায়েরা ছাদে এসো। মায়েরা সম্মতি দিয়ে দ্রুত ইরফানের ঘরে গিয়ে শাড়িগুলো এক জায়গায় রেখে শরীরে একটা ওড়না জড়িয়ে নিজেকে ঢেকে নিল। এবার ভালো লাগছে। এরপর সময় ব্যয় না করে ছাদের উদ্দেশ্যে এগোলো। রাতে ছাদে যেতে তার অনেক ভালো লাগে, সাথে দুজন সঙ্গী থাকলে তো কথাই নেই। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। ত্রিনা বেগম শুদ্ধর কথায় বেডের ওপর বসে বললেন, এখানে এসে বস, এত ব্যস্ত থাকিস? ভাবছি গ্রামে চলে যাব এবার। শুদ্ধর মন খারাপ হলো। তারপর গ্রামে একা থাকলে তার একা একাই এখানে থাকতে ভালো লাগে না। এগিয়ে এসে মায়ের পাশে বসলো শুদ্ধ। এক পা বেডের ওপর রেখে তার মায়ের দুহাত ধরে দুঃখ দুঃখ মুখ করে বলে, আমাকে কি তুমি অর্ধেক মাস পেটে রেখেছিলে মা? ত্রিনা বেগম ভ্রু কুচকে বলেন, অর্ধেক মাস মানে? অর্ধেক মাস রাখলে তুই বাঁচতি? শুদ্ধ আগের চেয়েও দুঃখ দুঃখ মুখ করে বলল, 10 মাস পেটে রাখলে এমন খেয়াল রাখার বেলায় কিপটামি করছো কেন? আমার মনে হচ্ছে তোমার ভুলে যাওয়া রোগ আছে।
আমাকে অর্ধেক মাস পেটে রেখেছো তো, তাই বছরের অর্ধেক সময় আমাকে আর মনে পড়ে না তোমার। বলছি বাকি অর্ধেক মাস আমাকে কে পেটে ধরেছিল গো? টিনা বেগম বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ হতাশ কণ্ঠে বলল, বলো বলো, নাকি 5 মাসকে আমাকে ধারে নিয়ে তার পেটে রেখেছিল? আহারে, সেই মাকে এখনও দেখতেই পেলাম না। তুমি কি হিংসুটে মা, যে তোমার ছেলেকে ধার নিয়ে এত কষ্ট করে তার পেটে রাখলো, তাকে একবার আমার কাছে আনবে না? ইস, কি যে কষ্ট হচ্ছে আমার। টিনা বেগম শুদ্ধর কান টেনে ধরে বলে, এই বাদর, তোকে কে পেটে ধরবে? তোর মতো বাদরকে পেটে ধরবে ভাবলেই তো মানুষ বেহুশ হয়ে যাবে। আহ মা ছাড়ো, আমার আরেক মাকে দেখতে চেয়েছি বলে তুমি চরম হিংসুটের পরিচয় দিচ্ছ। তুমি আমাকে যতই বাধা দাও না কেন, আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তাকে ঠিক খুশি নেব। তুমি কখনোই আমাদের মাঝে বাধা হতে পারবে না। এই বাদর, থামবি তুই? পেটের ভেতরেও দিনে 200 বার লাথি মেরে মেরে জ্বালিয়েছিস, বাইরে বেরিয়ে তো আস্ত বাদর হয়ে গেলি। শুদ্ধ তার কান থেকে তার মায়ের হাত ছাড়িয়ে নিয়ে দাঁত কেরিয়ে হাসল। অতপর একটু মন খারাপ করে বলল, আমি যেখানে তুমিও সেখানে। তোমার গ্রামের ওই বাড়ি তুলে এনে আমার বাড়ির ছাদের ওপর রাখবো, হবে না? বান্দর হই আর হনুমানি হই, তুমি এখানেই থাকবে, শেষ কথা। টিনা বেগম এ পর্যায়ে মৃদু হেসে বললেন, সে দেখা যাবে। তুই কি বলবি বলছিলি, বল। শুদ্ধ সিরিয়াস হলো। একটু থেমে গলা ঝেড়ে বলে, সামিয়া মেয়েটাকে আংটি কেন দিয়েছো মা? আমাকে কি এসব কথা বলা উচিত ছিল না তোমার? টিনা বেগম ভ্রু কুচকে বললেন, ওকে আন্টি, দিলে তোকে কেন বলতে হবে? আমার জন্য আংটি দিয়েছো তো আমাকে বলবে না তুমি? তুমি তাকে আমার সাথে জড়িয়ে দিতে চাইছো, এটা অন্যকে বলার আগে আমাকে একবার বলবে না? টিনা বেগম শুদ্ধর মাথায় হাত দিয়ে মৃদু হেসে বলেন, ওকে, আমার খুব পছন্দ তোর জন্য। কিন্তু আমার ওকে পছন্দ নয় মা। টিনা বেগম বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, আমার অন্য কাউকে পছন্দ মা। টিনা বেগম বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে, অবাক কণ্ঠে বলে, স্বামী আর কি হবে তাহলে? ওকে আমি বলেছি ওকেই আমার বৌমা বানাবো। ও তো কষ্ট পাবে বাবা। তুই তো আমাকে আগে বলিসনি তোর অন্য কাউকে পছন্দ। শুদ্ধ হঠাৎই চেঁচিয়ে বলে, আমি কিভাবে বলবো? তুমি আমাকে সেই সুযোগটাও তো দাওনি। আমাকে না জানিয়ে অন্য কাউকে কথা দিয়ে দিয়েছো, আমার বাড়ি এনে রেখে দিয়েছো। সে আমার সেবা করছে আমার বউ হবে বলে, অথচ আমি জানি না। তুমি আমাকে আগে বলেছো ঠিক আছে, কিন্তু আমাকে বলার আরও অনেক আগেই তো তুমি ওই মেয়েটাকে কথা দিয়ে দিয়েছো। কেন? আমি কি রোবট? আমার মন নেই? তুমি আমার মনের একটাবারও শুনবে না? উল্টো এমন ইমোশনাল কথা শোনাতে আমি নিচেই ভেঙে যেতাম। একটু থেমে আবারও বলে, সবচেয়ে বড় কথা, বাড়িতে আমি তোমার নিষেধ করেছিলাম, এরপরও এটা নিয়ে তুমি এখনো কিভাবে পড়ে আছো? আমি নিষেধ করেছিলাম কিনা বলো? টিনা বেগম নীরব চোখে ছেলের পানে চেয়ে আছেন। শুদ্ধর কণ্ঠে রাগ আবারও শব্দ করে বলে ওঠে, তুমি আমার কত ভালো মা, অথচ আসল সুখ হাতে তুলে দেওয়ার সময় আমার মতামত না শুনে নিজের মতামত আমার উপর চাপিয়ে দিতে চাইছো। কেমন মা তুমি বলো তো? নিজের ছেলের ভালো থাকার কথাটা একবার ভাবলে না? নিজের কথা ভাবতে গিয়ে আমার কথা ভুলে গিয়েছো। টিনা বেগম জড়িয়ে আসা কণ্ঠে ডাকে। শুদ্ধ, শুদ্ধ তার মায়ের দিকে তাকালো না, ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, লাস্টে একটা রিকোয়েস্ট রাখো, মেয়েটাকে তার বাড়ি রেখে এসো প্লিজ। আমি তোমাকে আর এই মেয়েকে নিতে পারছি না। এমনিতে আমার জীবনে অশান্তির শেষ নেই। টিনা বেগম ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। সে ভালো মা হতে পারেনি, তার ছেলে তাকে নিয়ে পারছে না যে। হয়তো তার ভুল আছে, সে না হয় সামলে নিত কোনোভাবে। তার ছেলের সুখের জন্য কি কম কিছু করেছে? কিন্তু তার ছেলে তাকে কিভাবে বলতে পারলো সে শুদ্ধ সুখের কথা ভুলে গিয়েছে? সামিয়া খুব লক্ষ্মী একটা মেয়ে, শুদ্ধ সুখী হবে বলেই তো সামিয়ার মতো মেয়েকে তার ছেলের জন্য ঠিক করে। সামিয়া শুদ্ধর বলা কথাগুলো শুনেছে। টিনা বেগমের ঘরের পাশেই দাঁড়িয়েছিল। শুদ্ধ হনহন করে বেরিয়ে গেল। সামিয়া ঝাপসা চোখে দেখল শুদ্ধর প্রস্থান। সামিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। দরজার কাছে এসে একবার টিনা বেগমের দিকে তাকায় ছলছল দৃষ্টিতে, যিনি বেডের এক কোণায় কেমন নির্জীব হয়ে বসে রয়েছেন। বেশ কিছুক্ষণ পর বসা থেকে দাঁড়িয়ে ঘর থেকে বেরোনোর জন্য এগোলো দরজার সামনে। সামিয়াকে দেখে অবাক হলেন, বুঝলেন না তিনি মেয়েটাকে কী জবাব দেবে। নিজেকে সামনে নিল খুব দ্রুত, দীর্ঘশ্বাস ফেলে মৃদু স্বরে বললেন, আমায় ক্ষমা করিস সামিয়া মা। সামিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে
ঠোঁটের কোণে মলিন হাসি ফুটে ওঠে। অতপর উল্টো ঘুরে ধীর পায়ে তার বড়া থেকে তো রুমের দিকে এগোয়। তার দম বন্ধ লাগছে, তবুও সমস্যা নেই। না পাওয়ার অভ্যেস আছে তার। খুব বেশি দিনের স্বপ্ন তো নয়, কিন্তু দীর্ঘদিনের অনুভূতি যখন একদিনের জন্য হলেও স্বপ্নে পরিণত হয়, তখন তার কষ্টের ভার হয়তো একটু বেশি হয়। এই যে সামিয়ারি হচ্ছে। মেয়েটা ঘাড় বাঁকিয়ে শুদ্ধর ঘরের দিকে তাকালো। শুদ্ধ তার ঘরে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। মেয়েটির দু চোখের পাতা বেয়ে অবাধ্য বেদনাময় অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। মায়েরা চিন্তিত বদনে বসে আছে ছাদের মেঝেতে। তার সামনে ইনায়া আর ফারা বসা। ফারা বেশ কেঁদেছে দেখেই বোঝা যাচ্ছে। ফারা আর শুদ্ধর পুরো কাহিনী ইনায়া মায়রাকে বলেছে। এতেই মায়েরা চিন্তিত হয়। তাহলে সামিয়ার কি হবে? এসব রেখে ফারা আর শুদ্ধর কথা ভাবল। তারা দুজন দুজনকে চায়। এখানে সামিয়া মেয়েটা তো তৃতীয় ব্যক্তি। মায়েরা ভাবল সে ত্রিনা বেগমের সাথে কথা বলবে না হয়, কিন্তু এখন শুদ্ধ ভাইয়াকে ফারার কাছে কিভাবে আনা যায়? কিছু একটা মাথায় আসতেই চুটকি বাজিয়ে বলে, আইডিয়া। ফারাপু চিন্তা করো না, শুদ্ধ ভাই তোমার দিকে লাফাতে লাফাতে আসবে। ফারা বোকা চোখে বলে, কিভাবে? মায়েরা বসা থেকে দাঁড়িয়ে বলল, ম্যাজিক করব, তুমি ইয়ানা আপুর সাথে থাকো, আমি সব ঠিক করে দিচ্ছি, ওয়েট। কথাটা বলে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইরফানের ঘরে প্রবেশ করে ওয়াশরুম থেকে পানির কলকল শব্দে বুঝলো ইরফানও ওয়াশরুমে। মায়েরা ইরফানের ফোন খুঁজল। 2 মিনিটে পেয়ে গেল। অন করলে পাসওয়ার্ড দেখে চিন্তিত হলো না। সে ইরফানকে অনেকবার খুলতে দেখেছে পাসওয়ার্ড, বাট ফ্লাওয়ার। মায়েরা জানে না এটা আসলে কি। বাংলা অর্থ তো পাখি ফুল নয়, পাখি নাকি ফুল, এসব ভাবনা রেখে সে শুদ্ধ নাম্বারে একটা মেসেজ পাঠিয়ে সেটা ডিলিট করে দেয়। এরপর ইরফানের ফোন রাখতে গিয়েও কি মনে করে ফটোজের মধ্যে গিয়ে ক্লিক করলে প্রথমেই ছোট ছোট অনেকগুলো পিক ভেসে ওঠে স্ক্রিনে। মনে হলো স্কুল ড্রেস পরা কোনো মেয়ের অনেক পিক। মায়েরা পিকের উপর ক্লিক করার সাথে সাথে ইরফান তার হাত থেকে ছো মেরে ফোনটা কেড়ে নেয়। মায়েরা দেখতেই পারলো না, দ্রুত হাত বাড়িয়ে বলে, আরে দেখি দেখি, ওটা কার পিক? ইরফান তার ফোনের আলো অফ করে বেডের ওপর ছুঁড়ে ফেলে। মায়রার দিকে রেগে তাকায়। মায়রা ইরফানকে তার দিকে রেগে তাকাতে দেখে আমতামতা করে। সে তো না বলে লোকটার ফোন নিয়েছিল। ইরফান রেগে তাকালেও মুহূর্তেই দৃষ্টিতে একটা শীতলতা ভিড় করে। কেমন অন্যরকম লাগলো মায়রাকে। বিকেলেও তো স্বাভাবিক লেগেছে, পা থেকে মাথা পর্যন্ত চোখ বোনায়। কালো সিল্কের শাড়ি পরা, গলায় নেকলেস টাইপ কিছু লাগলো ইরফানের কাছে। হাতে বালা, কানে দুল, সবশেষ নাকের ডান পাশে জলজল করা ছোট্ট কিছুতে ইরফানের চোখ আটকায়। মায়েরা ঠকিরে। লোকটার ফোন নেয়, তাতে কি করবে? সুযোগ মতো ঘর থেকে এক দৌড়ে বেরিয়ে যায়। ইরফান বিরক্ত চোখে তাকায়। বড় বড় পা ফেলে মায়রাকে ধরতে চায়। মায়েরা বাইরে বেরিয়ে ইরফানের দাদিকে এদিকে আসতে দেখে চোখ বড় বড় করে আবারও উল্টো ঘুরে ভেতরে প্রবেশ করতে নিলে। ইরফানের বুকে ধাক্কা খেয়ে পড়তে নিলে ইরফান ডান হাতে মায়রাকে টেনে তার সাথে চেপে ধরে। বা হাতে ডোর লক করে দেয়। মায়েরা অসহায় কণ্ঠে বলে, আপনার ফোন দিয়ে আমি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি, প্লিজ কিছু বলবেন না। ইরফান মৃদু স্বরে বলে, লক জানলে কি করে? মায়েরা ধরা পড়ার মতো করে ভুল করে দেখে ফেলেছিলাম, সরি। মায়েরা ইরফানকে তার দিকে শান্ত চোখে চেয়ে থাকতে দেখে বলে, একটা কথা বলি? ইরফান ছোট করে বলে, বার্ড ফ্লাইওভার মানে কি? ইরফান তড়ক করে মায়েরার চোখে চোখ রাখে। মায়েরার চোখে কৌতূহল। ইরফান মৃদু স্বরে আনসার করে, ইউ। মায়েরা অবুঝ গলায় বলে, মানে? ইরফান আবারও বলে, স্টুপিড গার্ল। মায়েরা বিরক্ত হয়ে বলে, আপনি একটা কথা সহজভাবে বলতে পারেন না? বিরক্ত কণ্ঠে আওড়ায়। গাধা। মায়েরা ইরফানের কথা শুনে বিড়বিড়িয়ে বলে, গন্ডার। ইরফান শুনেছে কিনা ছোট করে বলে, ওকে। মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। এই লোকটা কি পাগল টাগল নাকি? ইরফান মায়েরার মুখাবয়বে দৃষ্টি বোলায়। দৃষ্টি স্থির হয় মায়েরার নোজ পিনে। আঁখি জুড়ে মুগ্ধতা। নাকের সেই ছোট্ট বস্তুটা সাথে কানের দুল মিলিয়ে ইরফান যেন এক নতুন মায়েরাকে আবিষ্কার করল। ডান হাত বাড়িয়ে মায়েরার নোজপিনের উপর 2 আঙুল রেখে নোজপিন ঘুরায়। শীতল কণ্ঠে বলে, এটা কি পড়েছো? মায়েরা পিট করে ইরফানের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, নাকফুল। ইরফান মোহিত চোখে চেয়ে বিড়বিড় করে। নোজপিন? সো নাইস। এরপর মায়েরা নোজপিনটা ঘোরাতে ঘোরাতে ঠান্ডা গলায় বলে, ইউনো, লিটল গার্লদের এসব অ্যাভয়েড করতে হয়। মায়েরা কিছুটা তেজ নিয়ে বলে, আমি বড়? ইরফান মায়েরার চোখে চোখ রেখে মৃদু স্বরে বলে, শিওর? মায়েরা সেই আগের ভঙ্গিতেই মাথা নাড়িয়ে জানায় অবশ্যই সে বড়। ইরফান ঠোঁট পাকালো সামান্য। মুখ এগিয়ে নিয়ে মায়েরা নোজপিন বরাবর কিছুটা জায়গা জুড়ে দাঁত বসায়। মায়েরা আর্তনাদ করে ওঠে। বেশ ব্যথা পেয়েছে, চোখে পানি জমে গিয়েছে। ইরফান মায়েরার কানের কাছে
মুখ নিয়ে লো ভয়েসে বলে, আই ওয়ান্ট দ্য প্রুফ রাইট নাও, ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট অল, ওকে? ইরফান কথাটা বলে মায়রাকে ছেড়ে দাঁড়ায়। দু হাতের আঁচলায় মায়রার মুখটা নেয়। মায়রার চোখ বন্ধ, চোখের কোণে পানি। ইরফান মৃদু স্বরে বলে, কাঁদছো কেন? মায়রা ধীরে ধীরে চোখ মেলে তাকায়, রেগে বলে। আপনি একটা অসভ্য। ইরফান মায়রার নাকের নোজ পিনটার ওপর আঙুল চালিয়ে মৃদু স্বরে বলে, ওকে, বাট ইটস নর্মাল, এসবের হ্যাবিট করে নাও। মায়রা বোকা চোখে চেয়ে বলে। কোন সব? ইরফান নোজপিনের উপর বুড়ো আঙুল দিয়ে চাপ প্রয়োগ করে। মায়রা চোখ বুঝে নেয়। ইরফান ঠান্ডা ঠোঁট বাঁকিয়ে বলে, গাধা। মায়রা বিরক্ত হয়। এই লোকটা কি তাকে এসব ফালতু নামেই ডাকতে থাকবে? নিজে একটা গন্ডার হয়ে তাকে গাধা বলে। ইরফান মায়রাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়িয়ে বলে, 1 কাপ কোল্ড কফি আনবে, টাইম 5 মিনিটস, গো। মায়রা ছাড়া পেয়ে এক দৌড় দেয়। সে আর এখানে থাকে না। পালাতে পারলে বাঁচে। শাড়ির উপর এখনও ওড়না চড়ে না, তবে মাথা থেকে ওড়না অনেক আগেই পড়ে গিয়েছে। ইরফান বিরক্ত চোখে চেয়ে বিড়বিড় করে। স্টুপিড। শুদ্ধ ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়েছে। তার মায়ের সাথে রাগ করে এখন খারাপ লাগছে। একটা ট্রাউজার পরে নিল, একটা ছাই রঙা টি শার্ট পরে নেয়। ইরফানের বাসায় যেতে চাইল। তার গ্রান্ডমা আসছে, অথচ সে রেগে মেগে তার মাকে কষ্ট দিয়ে বসে আছে। আসলে তখন হুট করেই রাগ উঠে গেল। কি যে ভুলভাল কথা বলল। এখন নিজে নিজে ভীষণ অনুশোচনা বোধ করছে ছেলেটা। তখনই তার ফোনে টুং করে একটা নোটিফিকেশন আসে। শুধু ভেজা চুলে একবার হাত চালায়। ফোনটা নিয়ে মেসেজ অপশন চেক করে দেখল ইরফানের নাম্বার থেকে একটি মেসেজ এসেছে। শুধু অবাক হয়, এই ইহজীবনে তো এমন ঘটনা ঘটেনি। বিস্ময় চেপে মেসেজটি চেক করলো। 3 লাইনের মেসেজটি পড়ে শুদ্ধর মুখ ফ্যাকাশে হয়ে যায়। বুকটা কেমন ভূমিকম্পন নেয় কেঁপে কেঁপে উঠল। কোনো রকমে আওড়ালো। ফাড়া পাখি। টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিল কাপা হাতে। 1 সেকেন্ডও সময় ব্যয় না করে যেমন ছিল তেমনি বের হলো রুম থেকে। এক প্রকার দৌড়ে তার মায়ের রুমে গিয়ে দেখলো চিরা বেগম বিছানার সাথে হেলান দিয়ে বসে চোখ বুজে আছে। শুধু হুট করে তার মাকে জড়িয়ে ধরলো। ত্রিনা বেগম থমকে যায়। তখনই দরজায় এসে সামিয়া দাঁড়ায়। শুদ্ধকে দেখে ভেতরে পা রাখতে গিয়েও থেমে যায়। শুদ্ধ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সরি মা, আমি জানি তুমি আমার বেস্ট মা। প্লিজ মা, তুমি আমার কথায় কষ্ট নিও না। রেগে বলে ফেলেছি, আমায় ক্ষমা করো মা। ত্রিনা বেগমের হৃদয়ে এক প্রশান্তির হাওয়া বয়। একটু আগে শুদ্ধর বলা কথাগুলো যেন নিমিষেই ভুলে গেল। শুদ্ধর পিঠে হাত রাখলো নিঃশব্দে। শুধু তার মাকে ছেড়ে তার মায়ের দুহাত আঁকড়ে ধরে কাপা কণ্ঠে বলে, মায়ের অভিশাপ খুব খারাপ। তুমি কি আমার কথায় কষ্ট পেয়ে আমায় অভিশাপ দিয়েছিলে মা? ত্রিনা বেগম বিস্ময় চোখে তাকালেন ছেলের দিকে। শুদ্ধর চোখ দুটো লাল। ভদ্রমহিলা শুদ্ধর গালে হাত দিয়ে বলে, সন্তান যত বড়ই অপরাধ করুক না কেন, মায়েরা কখনো তার সন্তানদের খারাপ চায় না বাবা। অসহায় কণ্ঠে বলে, তবে আমার ফাড়া ভালো নেই কেন মা? ওর অবস্থা ভালো নেই। ওর কিছু হয়ে গেলে আমি কিভাবে? কথা জড়িয়ে আসে। আবারও বলে, আমার ফাড়ার জন্য দোয়া করবে মা। ওর কিছু হয়ে গেলে আমার বাঁচা মুশকিল হয়ে যাবে। প্লিজ মা, তুমি দোয়া করো। ত্রিনা বেগম বিস্ময় চোখে তাকায়। ফাইজের বোন ফারার কথা বলছে শুদ্ধ। শুদ্ধর চোখের কোণে জমা চিকচিক জল কণা ত্রিনা বেগমের চোখ এড়ায় না। তার ছেলেটা ওই মেয়েটার জন্য এত ভাবে, আর সে আরেকজনের সাথে শুদ্ধকে বাঁধতে চাইছিল। নিজেকে সামনে বললেন। করবো দোয়া। শুদ্ধ আবারও তার মাকে জড়িয়ে ধরে বলে। থ্যাংক ইউ মা। এরপর তার মাকে ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, আমি ওর কাছে যাচ্ছি মা। ত্রিনা বেগম অবাক হয়ে শুধু দেখলেন তার ছেলেটাকে। শুধু ঘর থেকে বেরোনোর সময় সামিয়ার সাথে ধাক্কা খেতে গিয়ে নিজেকে সামলে নেয়। মাথা নিচু করে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, সরি, আমার ফাড়াকে অভিশাপ দেবে না প্লিজ। ওর কোনো দোষ নেই। আমি এগেন সরি। কথাগুলো বলে দ্রুত পায়ে বাড়ির বাইরে বের হতে অগ্রসর হয়। ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে চোখের কোণে লেগে থাকা পানি ছিটকে ফেললো একবার। সামিয়া পেছন থেকে শুদ্ধকে শুধু দেখেই গেল। তার আফসোস হলো, শুদ্ধর এত ভালোবাসা না পাওয়ার আফসোস। ফারাকে ভাগ্যবতীর তালিকায় রাখলো। মনে মনে খুব করে চাইল শুদ্ধ আর ফারা যেন খুব ভালো থাকে। চাইতে কষ্ট হলেও চাইল, কারণ শুদ্ধ যে সে মেয়েকে ভালোবাসে তা আবার অল্প নয়, অনেক বেশি। সে হয়তো শুদ্ধকেই এতটা ভালোবাসতে পারেনি কখনো। তবুও ভীষণ আক্ষেপ হলো এমন মানুষের ভালোবাসা না পাওয়ার আক্ষেপ। ভেজা চোখজোড়া মলিন মুখ নির্জীব দৃষ্টি নিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটা। ইরফানের দেওয়া হসপিটালের অ্যাড্রেস অনুযায়ী শুদ্ধ এসে পৌঁছায়। এক প্রকার দৌড়িয়ে হসপিটালের ভেতর প্রবেশ করে। রিসিপশনে গিয়ে ফারা নামের পেশেন্ট কোন রুমে তা জিজ্ঞেস করে। সেখান থেকে জানা এই নামের কোনো রোগী নেই।
শুধু দ্রুত পকেট থেকে ফোন বের করে ইরফানের নাম্বারে কল করে, কিন্তু পায় না। সে সময় নষ্ট না করে দ্রুত হসপিটালের একদম ভেতরে গেল। যেতে যেতে ফাইজকে কল করলো, সেও কল ধরলো না। শুদ্ধর এত রাগ হলো সবগুলোর ওপর, এরা কল ধরে না কেন। এসব রেখে শুদ্ধ প্রায় পুরো হসপিটাল খুঁজলো। এত বড় হসপিটাল খুঁজতে খুঁজতে ছেলেটা নাজেহাল, তার মাথা কাজ করছে না। ফারা কোথায়? হসপিটালের কোথাও ফারাকে না পেয়ে শুদ্ধ বেরিয়ে আসে হসপিটাল থেকে। রাস্তার ধারে বসে দু হাতে মাথার চুল টেনে ধরা গলায় বিড়বিড় করে, এই ফাড়া পাখি, কোথায় তুমি? ওহ, আর জীবনে কাঁদাবো না তোমায়, প্লিজ এসো। মায়েরা ইরফানকে কফি দিতে না গিয়ে ছাদে এসেছে। ফারা আর ইনায়ার সাথে বসে আবারও গল্প করছে। সে যে কাজ করে এসেছে এটা তো বলাই হলো না। অতপর বলে ওঠে, ফারা আপু, শুদ্ধ ভাইয়া খুব তাড়াতাড়ি তোমার দিকে ধেয়ে আসছে। ইনায়া চোখ ছোট ছোট করে বলে। তুমি কিভাবে জানলে মায়েরা? মায়েরা ফিস ফিস করে বলে, আমাদের ইরফান ভাইয়ের ফোন থেকে শুদ্ধ ভাইকে মেসেজ করেছি, ফারা অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব ক্রিটিক্যাল, আর একটা হসপিটালের অ্যাড্রেস দিয়েছি। তোমাকে মেরেছে এই জন্য এটা ছোটোখাটো শাস্তিও হয়ে গেল, সাথে তোমার কাছে ছুটতে ছুটতে আসবে, কেমন লাগলো? মায়ের কথা শুনে ইনায়া ফারা দুজনের চোখ বড় বড় করে তাকায়। ইনায়া মাথায় হাত দিয়ে বিস্ময় কণ্ঠে বলে, মায়েরা, এটা কি করছো তুমি? ফারা ভীতর স্বরে বলে, শুদ্ধ ভাই জানতে পারলে আমায় মেরেই ফেলবে আজ। মায়েরা মৃদু হেসে বলে, দ্রুত সম্পর্ক ঠিক করতে চাইলে একটু আধটু রাগই ভালো। শুদ্ধ ভাইয়া কষ্টও পাবে জানি, কিন্তু তুমি সেখানে অনেক ভালোবাসাও খুঁজে পাবে। তোমার মনে যে একটু একটু রাগ আছে, মার খেয়ে এত ভালোবাসা পেয়ে সব ভুলে যাবে, বুঝলে? ফারা অবাক হলো মায়েরার কথা শুনে। এতটুকু মেয়ের কাছে ফারা হয়তো এত গোছানো কথা আশা করেনি। ইনায়া চোখ ছোট ছোট করে চেয়ে বলে, ভাইয়ার হাতে আগে মার খেয়ে খেয়ে মনে হচ্ছে তুমি অভিজ্ঞ হয়ে গেছো মায়েরা। তাছাড়া তোমাকে মারার জন্য ভাইয়ার জন্য কি শাস্তি রেডি করেছো? শুদ্ধ ভাই তো ফারাবুকে মাত্র একবার মেরেছে। মায়েরা মন খারাপ করে বলে, তোমাদের তো পরিবার আছে, তাই একটু আধটু জামাইকে শাস্তি দিয়ে বাবার বাড়ি গিয়ে থাকতে পারবা, কিন্তু বলতে গিয়েও থেমে যায়। অতপর নিজেকে সামলে বলে, তোমার ভাইয়া একটা খবিশ লোক, আমার নাক। বলতে বলতে থেমে গেল। মেকি হেসে বলল, মানে তোমার ভাইয়া গন্ডার। মায়েরার কথায় ফারা হেসে বলে, তুমি ইরফান ভাইয়ের এসব কি নাম দিয়েছো? এসব শুনলে তো ইরফান ভাই তোমাকে আরও মারবে। ইনায়া হঠাৎই মায়েরার পেছনে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া কিছু বলবে? ইনায়ার কথায় মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইনায়ার চোখ অনুসরণ করে দ্রুত পিছু ফিরে মাথা উঁচু করে তাকায়। ইরফানকে গম্ভীর চোখে তার দিকে চেয়ে থাকতে দেখে ঢোক গিরে। সে তো কফি নিয়ে যায়নি। এই লোকটার মতিগতি ভালো না। মায়েরা ঢোক গিলে কিছু বলার আগে ইরফান ঝুঁকে মায়েরাকে কোলে তুলে নিল। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান বড় বড় পা ফেলে ছাদ থেকে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইনায়া ফারা কিছু বলল না। ফারার তো টেনশনে ঘাম ছুটে যাচ্ছে। এমনিতেই জ্বর একেবারে ছাড়ছে না। মায়েরা অসহায় কণ্ঠে বলে, আমায় ছেড়ে দিন প্লিজ, আমি কোল্ড কফি বানাতে পারি না। ইরফান সিঁড়ি বেয়ে নামতে নামতে গম্ভীর গলায় বলে। নো নিড। ইরফান ঘরে গিয়ে মায়েরাকে বেডের ওপর বসিয়ে ডোর লক করে দেয়। এরপর এগিয়ে এসে মায়েরার দিকে চেয়ে শার্টের বোতাম খুলতে থাকে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের দাদির কথাগুলো মনে পড়ে তার শরীরে কাঁপন ধরে। মায়েরা দ্রুত বেডের অপর পাশ দিয়ে নামতে গেলে ইরফান মায়েরার হাত টেনে রেগে বলে, ডিস্টারবেন্স নট অ্যালাউড। ইরফানের পকেটে অনেকক্ষণ থেকে ফোন ভাইব্রেট হচ্ছে। ইরফান ডান হাতে প্যান্টের পকেট থেকে ফোন বের করে শুদ্ধ নাম্বার দেখে বিরক্ত হয়। কল রিসিভ করে কিছু না শুনেই রাগে দাঁতে দাঁত চেপে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলেই ফোন অফ করে ছুঁড়ে ফেলে দেয়। মায়েরা তার হাত ছাড়িয়ে নিতে চায়, ভীত কণ্ঠে বলে, আমায় ছেড়ে দিন। ইরফান ডান হাতে গায়ের শার্ট খুলে ছুঁড়ে ফেলে। মায়েরার গায়ে জড়ানো ওড়নাটা টেনে ছুঁড়ে ফেলে। মায়েরার অবস্থা বেহাল, কাঁধ উন্মুক্ত হয়ে যায়। সাথে শাড়িটা বেশ খোলামেলাভাবে পরানো ওই মায়েরাকে ইরফানের কাছে কেমন অন্যরকম লাগলো। ইরফান মায়েরার সামনে বসে মায়েরার মুখ পানে তাকায়, চোখ মুখে মাদকতা। মায়েরা ইরফানের দৃষ্টিতে থমকায়। ইরফানের বুকে দু হাতে ঠেলে কাঁপা কণ্ঠে বলে, কি করবেন আপনি? ইরফান দু হাতে মায়েরাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। গলায় মুখ গুজে বিড়বিড় করে, তুমি বড় হয়েছো তার প্রুফ নিব, স্টুপিড গার্ল। একদম ডিস্টার্ব করবে না। মায়েরা থেমে থেমে বলে, না, আমি বড় হইনি, আমাকে ছেড়ে দিন। ইরফান বিরক্ত চোখে তাকায় মায়েরার দিকে, মৃদু স্বরে বলে, বলেছি না ডিস্টার্ব করবে না।
থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা ঢোক গিলে ইরফান ডান হাতে মায়রার কাঁধে থাকা আঁচল টান মেরে নামিয়ে দেয়। মায়রা দ্রুত ইরফানের সাথে লেগে যায়, যেন ইরফান তাকে দেখতে না পায়। মায়রা কাঁপা কণ্ঠে বলে, আমি বাড়ি যেতে চাই ভাই। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তোমার চুনোপুটি ভাই আমার থেকে তোমাকে বাঁচাবে? মায়রা ঢোক গিলে বলে, আমায় ছেড়ে দিন। তার শরীর হালকা কাঁপছে। ইরফান জোর করে মায়রাকে নিজের সাথে থেকে ছাড়িয়ে নিল। মায়রা দুহাতে ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। ইরফান কয়েকবার মায়রার আঁচল ফেলে রাখা বডিতেই দৃষ্টি বোলায়। শুকনো ঢোক গিলে মায়রাকে টেনে তার উন্মুক্ত বুকে আবারও জড়িয়ে নেয়। গলায় নাক ঘষে জড়ানো কণ্ঠে বলে, আই ওয়ান্ট টু ইট ইউ। মায়রা মুচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চায়। ইরফান হাতের বাঁধন আলগা করলেও মায়রা দ্রুত ইরফানের দিকে সরে যায়। শাড়ির আঁচল তুলতে নিলে ইরফান মায়রাকে ঠাস করে বেডের উপর শুইয়ে দিয়ে মায়রাকে বেডের সাথে চেপে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান রেগে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগাচ্ছ কেন? ইরফান রেগে বললেও কথার টোন কোমল। মায়রা ভয় পায়, কান্না মাখা গলায় বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি ছোট। ইরফান মায়রার গলায় মুখ গুজে এলোমেলো কণ্ঠে বলে, ডিস্টার্ব করো না, তোমাকে পুরো বাসা ভর্তি চকোলেট আইসক্রিম এনে দিব, ওকে? মায়রা ঢোক গিলে ইরফানকে তার আপাতত একটা মাতাল লাগছে। বারবার শুকনো ঢোক গিলে মেয়েটা ইরফানকে ঠেলে কাঁপা কাঁপা গলায় বলে, সরুন প্লিজ, আমার আপনাকে ভয় লাগছে। ইরফান মাথা তুলে তাকায় মায়রার দিকে, বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, মারছি তোমায়, ভয় পাচ্ছ কেন? আর একটা ফালতু কথা বলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়রা কান্না মাখা গলায় বলে, ছাড়ুন আমায়। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, উফ, শুধু ছাড়ুন ছাড়ুন করছো কেন? সারা জীবন ছাড়লে খাবো কবে, স্টুপিড? মায়রা অসহায় কণ্ঠে বলে, আমি আপনাকে আপনার পছন্দের সব খাবার রান্না করে দিব, প্রমিস। ইরফান মায়রাকে তার দিকে টেনে নিয়ে মৃদু স্বরে বলে, নো নিড, ইউ আর মাই মোস্ট ফেভারিট ডিশ। মায়রার ভীতি ঢোক গেলে ইরফানের দাদির কথা ভেবে গায়ে কাটা দেয়। থেমে থেমে আবারও বলে, ছাড়ুন। ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, আর একবার এই ছাড়ুন ওয়ার্ড উচ্চারণ করলে তোকে খুন করবো, স্টুপিড গার্ল। মায়রা কেঁপে ওঠে। ইরফান মায়রার দিকে আরেকটু এগিয়ে গিয়ে মায়রার গালের সাথে তার গাল আলতো ঘষে আদুরের সুরে বলে, ইউ আর এ গুড গার্ল, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা চাপদারির ঘর্ষণে গালে হালকা ব্যথা পায়, তবে তা গায়ে মাখে না। এলোমেলো ইরফানকে দেখে সে হাঁসফাঁস করে, নড়াচড়া করতে চাইলেও পারল না। ইরফান ঘনিষ্ঠ হয়, মায়রা ফুপিয়ে ওঠে। ইরফান বিড়বিড় করে, ডোন্ট ক্রাই লিটল গার্ল। হঠাৎই দরজায় লাগাতার কেউ ধাক্কায়। ইরফান বিরক্ত হয়, মায়রাকে টেনে নেয় আরও। দরজায় কড়াঘাত বেরিয়ে চলেছে। ইরফান চরম বিরক্তিতে মাথা তুলে তাকায়। মায়রার দিকে তাকিয়ে দেখল মায়রা ফোপাচ্ছে, চোখ মুখ লাল। ইরফান মায়রাকে আবারও টেনে নিয়ে আদুরের সুরে বিড়বিড় করে, মারছি না তো, আদর করছি, কাঁদে না লিটল গার্ল। মায়রা ইরফানের কথা তো শুনলই না, উল্টো আরও ফোপায়। দরজায় কড়াঘাত বেরিয়ে চলেছে, যেন ভেঙে ফেলবে। ইরফান রেগে তাকায় দরজার দিকে। দরজার ওপাশের ব্যক্তিকে কাঁচা চিবিয়ে খেতে পারলে বোধহয় শান্তি পেত। মায়রা নিজেকে একটু আলগা অনুভব করতে ইরফানের বক্ষদেশের তল থেকে বেরিয়ে আসতে চায়। ইরফান দৃষ্টি ঘুরিয়ে তার নিচে অবস্থানরত নাজেহাল মায়রার দিকে তাকায়। মায়রা সরে যেতে চাইছে, বুঝতেই রেগে মেগে মায়রার ওপর থেকে উঠে পড়ে। বেডের কোনায় একটা লাথি দিয়ে চিৎকার করে বলে, এই বউ তো এই জীবনে বড় হবে না, তার সাথে কোন জানোয়ার আমার রুমে যুদ্ধ করতে এসেছে। মায়রা ছাড়া পেয়ে দ্রুত শোয়া থেকে উঠে খাটের এক কোণা থেকে তার খুলে ফেলা শাড়ি টেনে নিয়ে নিজেকে পেঁচিয়ে নেয়। উর্য ঘুরে ফোপায়। ইরফানকে তার ভয় লাগছে। দরজার ওপাশে শুদ্ধ সমানে দরজা ধাক্কায় ফাইজ বারবার বলছে, শুদ্ধ, কি হয়েছে? এরকম করছিস কেন? শুদ্ধ রেগে তাকায় ফাইজের দিকে। শুদ্ধর চোখ দুটো অসম্ভব লাল। ফাইজ বুঝল না শুদ্ধর কি হয়েছে। শুদ্ধ ফাইজের হাত থেকে ফোন নিয়ে সর্বশক্তি দিয়ে ছুড়ে মেরে ফাইজের কলার ধরে চেঁচিয়ে বলে, আর জীবনে যদি তোমাকে ফোন ইউজ করতে দেখেছি না, তোর একদিন আমার 10 দিন। যে ফোনে কল করলে কল ধরবি না, সেটা ইউজ করবি কেন? ফাইজ বিস্ময় চোখে শুদ্ধর দিকে তাকায়। মেঝেতে পড়ে থাকা তার ফোন ঘুরো। দ্রুত সেদিকে এগিয়ে গিয়ে ফোনটা কুড়িয়ে দেখল। ফোনের অবস্থা করুন। শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, এটা কি করলি? ফোনে ইম্পর্টেন্ট কত কিছু আছে। শুদ্ধ শুনল না। আবারও ইরফানের দরজায় ধাক্কায় মাথা পুরো আগুন হয়ে আছে তার। ইরফান হনহন করে গিয়ে গড়ে দরজা খুলে সামনে শুদ্ধকে থেকে রেগে কিছু বলার আগে শুদ্ধ গায়ের জোরে ইরফানকে একটা ধাক্কা দেয়। ইরফান কয়েক পা পিছিয়ে যায়।
জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। ইরফান শুদ্ধকে ওর চেয়েও জোরে ধাক্কা দিয়ে সেও বাইরে বেরিয়ে এসে তার ঘরের দরজা টেনে দিয়ে শুদ্ধর কলার ধরে চিৎকার করে বলে, এই ডিস্টার্বের বাচ্চা, কেন এসেছিস বল? শুদ্ধ নিজেও রেগে চিৎকার করে বলে, আমার বউ কোথায়? কি করেছিস ওকে? বল, ও কোথায়? ইরফান বিরক্তি নিয়ে বলে। তুই আবার কবে বিয়ে করলি? শুদ্ধ ইরফানকে ধাক্কা দিয়ে বলে, আমার বউকে এনে দে, নয়তো তোর খবর আছে বলে দিচ্ছি। ইরফান শুদ্ধর দিকে তেড়ে আসতে নিলে ফাইজ দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলে, ভাই তোরা থাম, আমি এবারের জামাই। তোরা দুটো মারামারি করছিস বোন জামাইয়ের সামনে, আমাকে একটু আপ্যায়ন কর। শুদ্ধ ফাইজকে তার সামনে থেকে সরিয়ে ইরফানের দিকে চেয়ে রেগে বলে, আমার ফারহা কোথায় বল? ইরফান ভ্রু কুচকে বলে। আই ডোন্ট নো। শুধুর রাগে মাথা ফেটে যাচ্ছে। ওর সাথে ফারাকে পাঠানো, ওর ফোনে মেসেজ দিল ফারার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালের অ্যাড্রেস দিল, এখন বলছে আই ডোন্ট নো। রেগে মেগে ইরফানের দিকে তেড়ে যেতে নিলে ফাইজ শুদ্ধকে টেনে ধরে বলে, আরে ফারা তো এ বাড়িতেই, ওকে আর রিনায়াকে নিতেই তো আসলাম আমি। শুদ্ধ ফাইজের দিকে চেয়ে অবাক হয়ে বলে, ওর অ্যাক্সিডেন্ট হয়নি। আর শুদ্ধর কথা শুনে ফাইজ ইরফান কেউই বুঝল না। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে বলে, তুই আমাকে মেসেজ দিসনি ফারহা অ্যাক্সিডেন্ট করেছে? ইরফান দু হাতে প্যান্টের পকেটে গুজে গম্ভীর গলায় বলে। নো। শুদ্ধ অবাক হলো, ইরফান তো মিথ্যা বলবে না। তাছাড়া ফাইজ, ইরফান সবাই একদম স্বাভাবিক। তবে ভাবনার মাঝে পাশ থেকে ইনায়া ডেকে ওঠে, শুদ্ধ ভাই। শুদ্ধ সহ সকলের ডান দিকে পাশ ফিরে তাকায়। শুদ্ধর অসহায়ত্বে ভরা চোখ দুটো সর্বপ্রথম ফারার ওপরেই পড়ল। ফারাকে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এক প্রকার দৌড়ে গিয়ে ফারাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারা থমকায়। শুদ্ধর দ্রুত গতিতে চলমান হৃদস্পন্দন শুনতে পায়। তার খারাপ লাগছে। শুদ্ধ নিশ্চয়ই তাকে নিয়ে মিথ্যা খবর পেয়ে অনেক কষ্ট পেয়েছে। সবার সামনে এভাবে ধরায় ফারা ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। শুদ্ধ ভিড় করে, আমার জান, আমার ফারহা পাখি। ফারার চোখ বুঝে নেয়। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে। ফাইজ, ইনায়া অবাক হয়ে শুদ্ধর কাণ্ডে। ইনায়া যদিও জানে, তবে ফাইজ তো কিছু জানে না। সে শুদ্ধর এই কাজে ভীষণ বিরক্ত হলো। শুদ্ধকে ছাড়াতে যাওয়ার জন্য দু পায়ে বাড়ালে শুদ্ধ হঠাৎই ফারাকে ছেড়ে ফারার বাম গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। ফলস্বরূপ ফারা মেঝেতে খুবড়ি খেয়ে পড়ে। ফাইজের পা থেমে যায়। সে আর ইনায়া বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে। ফাইজ দ্রুত তার বোনের পাশে হাঁটু কেড়ে বসে পড়ে। ইনায়া দ্রুত ফাইজের অপর পাশে বসে। ফাইজ ফারাকে আগলে নিয়ে শুদ্ধর দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, আমার অসুস্থ বোনটাকে তুই এভাবে মারলি কেন? শুদ্ধ চেঁচিয়ে বলে, ওরা সব মিলে কি করেছে জানিস? আমাকে ইরফানের ফোন থেকে মেসেজ পাঠিয়ে ফারহা অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা ভালো না, হসপিটালের অ্যাড্রেস দিয়ে দিয়েছে। আমিও পাগলের মতো ছুটতে ছুটতে গিয়েছি, যান হাতে নিয়ে পুরো হসপিটালের একটা একটা করে সব রুম খুঁজেছি, কোথাও পাইনি। তোর বোনটা কি আমাকে একটুও মানুষ ভাবে না? আর কত? কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো। চোখ বুঝে নিজেকে শান্ত করতে চাইল। ফাইজ বিস্ময় দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর দৃষ্টি নামিয়ে তার বুকে পড়ে থাকা বোনটার দিকে তাকায়। ফারা চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। ফাইজ ফারাকে ধরে থাকায় বুঝলো ফারার গায়ে জ্বর এখনো আছে। ইরফান খুব নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে আছে, যেন কিছুই হয়নি। তার ফোন মায়রা নেওয়ার কারণে এবার বুঝলো। ইনায়া বসা থেকে দাঁড়িয়ে শুদ্ধর পাশে গিয়ে বলে, তুমি না জেনে ফারাপুকে কেন দোষারোপ করছো শুদ্ধ ভাই? আমি ফারাপুরকে এই ব্যাপারে জানাতাম না। মায়েরা এ কাজ আমাদেরকে না জানিয়ে করেছে। শুদ্ধ চুপ করে শুনল ইনায়ার কথা, কিছু বলল না। ফারার ব্যাপারে রাগ উঠলে কোয়েনো যেন সেটা সামনে নিতে পারে না। আগে এতটা ছিল না। লাস্ট কয়েকদিন হলো কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছে। ভীষণ ডিস্টার্ব সে। ফাইজ ইনায়াকে ধরে নিয়ে যেতে লাগলো। একটু গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে। ইনায়া ধীর পায়ে এগিয়ে গিয়ে ফাইজের পাশে দাঁড়ালে ফাইজ ডান হাতে ইনায়ের হাত ধরে, বা হাতে ফারাকে ধরে এগিয়ে যায়। শুধু কিছু বলতে গিয়েও থেমে যায়। ফাইজ ভীষণ রেগে আছে, এখানে কিছু বললে সিন ক্রিয়েট করবে, তাই চুপ থাকলো। ফারা খুব ধীরে ধীরে মাথা নিচু করে পা ফেলে সিঁড়ি দিয়ে নামছে। শুধু অসহায় চোখে চেয়ে রইল। সে সব কিছু কেমন যেন ঘেরে দিচ্ছে। কি করবে এখন? হঠাৎই উল্টো ঘুরে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, তোর বউকে থাপ্পড় মারছা? ইরফান চোখ ছোট ছোট করে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আবারও রেগে বলে, তুই তোর বউকে থাপ্পড় মারবি নাকি আমি মারবো? কথাটা বলতে দেরি হলেও ইরফানের শক্ত থাপ্পড় শুদ্ধর ঘালে পড়তে দেরি হয়নি।
শুধু নিজেও রেগে ইরফানের গালে থাপ্পড় মেরে দেয়। ইরফান পূর্বের চেয়েও দ্বিগুণ রেগে পরপর আরও দুটো থাপ্পড় মেরে দেয় শুদ্ধর গালে। শুদ্ধ কিছু বলার আগে ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতের দাঁত চেপে বলে, ভুলে ওকে টাচ করার কথা মুখে আনিস না, আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি। শুদ্ধ গালে হাত বুলিয়ে বলে, কি জোর মায়েরই হাতে, লোহার প্রলেপ লাগিয়েছিস নাকি হাতে? আমি কত আদর করে মারলাম আর তুই শালা অকৃতজ্ঞ। ইরফান রেগে বলে, ওকে মারতে বলার তুই কে? শুদ্ধ ভ্রু কুচকে বলে, ও আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, বাদরামি করেছে, এখন আমি ওকে মারবো। তুই শর্ত